ওয়েলকাম টু কেম ফার্মা ফ্যামিলি। তো এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। এই চ্যানেলে আমরা মূলত বিফার্ম এবং এমফার্ম লেভেলের যে সমস্ত কেমিস্ট্রি সাবজেক্টগুলো আছে, মেনলি ফার্মাসিউটিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি এবং তার যে সমস্ত পার্টগুলো আছে 1, 2 and 3 এবং মেডিসিনাল কেমিস্ট্রি যে 3টে পার্ট আছে, সেই সমস্ত সাবজেক্টগুলোর বেসিক যে টপিকগুলো থাকে, যেগুলো হয়তো খুব কম ডিসকাস করা হয়। ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও আছে, কিন্তু এই টপিকগুলো পার্টিকুলার অনেক সময় অ্যাভয়েড হয় এবং কলেজেও এটা নিয়ে খুব একটা ডিসকাশন করা হয় না, যেটা আমার চোখে পড়ে। তো আমরা এই চ্যানেলে সেই সমস্ত টপিকগুলোকে নিয়ে স্পেশালি আলোচনা করব। তো আজকে যে টপিকটা আমি বেছেছি, এই টপিকটা আমার মনে হয় কলেজে খুব কম কভার করে। তো এই টপিকটা হলো এফেক্ট অফ সাবস্টিটিউয়েন্ট অন দ্য রিঅ্যাক্টিভিটি অফ দ্য মোনো সাবস্টিটিউটেড বেঞ্জিন। এই পোর্শনটা আছে ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি 2, এই সাবজেক্টটা যেটা আছে আমাদের সেকেন্ড ইয়ারের 4th সেমিস্টারে, এবং যে ইউনিটে আছে সেটা হচ্ছে ইউনিট নাম্বার 1, বেঞ্জিন অ্যান্ড ইটস ডেরিভেটিভ। এই ইউনিটের মধ্যে এই টপিকটা আছে। তো এখানে বলা হচ্ছে যে একটা মোনোসাবস্টিটিউটেড বেঞ্জিন, মোনোসাবস্টিটিউটেড মানে আমরা জানি যে অলরেডি সেখানে একটা সাবস্টিটিউশন প্রেজেন্ট আছে। তো সেই মোনোসাবস্টিটিউটেড বেঞ্জিনের যে গ্রুপটা আমার অ্যাটাচ আছে, সেই গ্রুপটা যখন কোনো একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে দিয়ে যাবে, সেই গ্রুপটা বাইরে থেকে আসা ইলেকট্রোফাইলকে কোন পজিশনে অ্যাটাক করার জন্য ডিরেক্ট করবে, সেটা অর্থ পজিশনে না মেটা পজিশনে না প্যারা পজিশনে। তো জিনিসটা হচ্ছে এরকম অনেকটা, ধরো একটা বেঞ্জিন রিং, যেহেতু এটা বেঞ্জিন এর ডেরিভেটিভ, তো বেঞ্জিন রিং তো থাকবেই। তো বেঞ্জিন রিংয়ের মধ্যে যদি একটা গ্রুপ আগে থেকে অ্যাটাচ আছে, যেহেতু এটা মোনো সাবস্টিটিউটেড, তো গ্রুপ তো থাকবেই, তো সেটাকে আমি জি দিয়ে ডিনোট করছি। তো এই পার্টিকুলার স্ট্রাকচারটা যদি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে ইলেকট্রোফাইল অ্যাটাক করবে। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভার, এগুলো তো জানা আগে থেকে, এগুলো আমি আর নতুন করে বলছি না। ইলেকট্রোফাইল অ্যাটাক করছে, তো এ যখন এর সাথে অ্যাটাক করবে, তখন এই গ্রুপটা যেটা আগে থেকে আছে, এই ইলেকট্রোফাইলকে কোথায় অ্যাটাক করার জন্য ডিনোট করবে। কারণ আমরা জানি বেঞ্জিনের 3টে পজিশন থাকে, অর্থ, মেটা, প্যারা। এই দিকটাও ইকুইভ্যালেন্টলি অর্থ, মেটা, প্যারা। তো অর্থ পজিশনে করবে না মেটা পজিশনে করবে না প্যারা পজিশনে করবে, এইটা হচ্ছে মেন ব্যাপার। তো এই দিকেও আমাকে একইভাবে লিখতে হবে। এ যখন অ্যাটাক করলো, তাহলে কি এখানে করবে না এখানে করবে না এখানে করবে, এই হলো কোশ্চেন। তো এই অ্যান্সারটা দেবে হচ্ছে এই গ্রুপটা যেটা আগে থেকে অ্যাটাচ আছে। তো এই গ্রুপটা যেটা আজকে জি দিয়ে ডিনোট করছি, এই গ্রুপটা দুটো টাইপের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ, অ্যাক্টিভেটিং গ্রুপ মানে রিংকে অ্যাক্টিভেট করছে, আমি বলছি একে একে কোনটা কি গ্রুপের কাজ। আর একটা হচ্ছে এই জি হতে পারে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তো অ্যাক্টিভেটিং গ্রুপ মানে হলো, আমরা জানি সবাই যে বেঞ্জিন রিংয়ের মধ্যে প্রচুর ইলেকট্রন কিন্তু আগে থেকেই থাকে, পাই ইলেকট্রনস। এখানে থাকে 4n + 2 পাই ইলেকট্রনস অ্যাকর্ডিং টু হাকেলস রুল। তো ইলেকট্রন সেখানে আগে থেকেই আছে। অ্যাক্টিভেটিং গ্রুপ কি করবে, মানে জি যদি অ্যাক্টিভেটিং গ্রুপ হয়, তাহলে বেঞ্জিন রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেনসিটি আরও বাড়িয়ে দেবে। ইলেকট্রন ছিল বেঞ্জিন রিংয়ের মধ্যে, কিন্তু সেই গ্রুপটা যদি অ্যাক্টিভেটিং গ্রুপ হয়, তাহলে আরও বেঞ্জিন রিংয়ের মধ্যে ইলেকট্রনের পরিমাণ বাড়িয়ে দেবে, এবং ইলেকট্রনের পরিমাণ যদি বাড়ে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হওয়ার যে প্রবাবিলিটি, সেটা আরও বাড়বে, সেটাও ইনডিউস হবে। সেটা হলো অ্যাক্টিভেটিং গ্রুপের কাজ। তাহলে অ্যাক্টিভেটিং গ্রুপ হলো সেই সমস্ত গ্রুপ যারা বেঞ্জিন রিংয়ের দিকে ইলেকট্রনকে যাওয়ার জন্য ইন্ডিকেট করবে, এবং বেঞ্জিন রিংয়ের ওভারঅল ইলেকট্রন ডেন্সিটিকে আরও বাড়িয়ে দেবে, এবং তার জন্য ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনও বাড়বে। তো এটাকে যদি এইভাবে আমরা দেখাই, তাহলে একটু ইজি হবে তোমাদের। এটা যেহেতু অ্যাক্টিভেটিং, তো আমি এটাকে এ দিয়ে ডিনোট করছি। জি এর জায়গায় এ আছে, ধরো এ হচ্ছে অ্যাক্টিভেটিং, এটাকে এ দিয়ে ডিনোট করবো, আর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপটাকে ডি ডিনোট করবো, তাহলে আরও বেটার হবে জিনিসটা। তো অ্যাক্টিভেটিং গ্রুপ আছে, তো এখানে যদি ইলেকট্রোফাইল অ্যাটাক করে, এটা হচ্ছে মোনো সাবস্টিটিউটেড বেঞ্জিন যেটা বলছিলাম একটু আগে। তো এখানে ইলেকট্রোফাইল অ্যাটাক করছে এবং এই গ্রুপটা হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ, তাহলে কি করবে, অ্যাক্টিভেটিং গ্রুপের কাজ আমি একটু আগেই বললাম যে ইলেকট্রন ডেনসিটিটাকে বাড়ানো টুয়ার্ডস দ্য বেঞ্জিন। তার মানে ইলেকট্রন এখান থেকে বেঞ্জিনের দিকে যাবে, বেঞ্জিনের দিকে মুভ করবে। এবং দেখা গেছে অ্যাক্টিভেটিং গ্রুপ যদি প্রেজেন্ট থাকে এবং সেই গ্রুপটা যদি পার্টিকুলার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনে অংশগ্রহণ করে, তাহলে এই ইলেকট্রোফাইল অ্যাটাক হওয়ার যে প্রবাবিলিটি, সেইটা অর্থ প্যারা পজিশনে বেশি দেখা যায়। অর্থ প্যারা পজিশন মানে কোনটা, একটু কি বললাম, এটা অর্থ, এটা প্যারা হয় বেঞ্জিনের। তাহলে ইলেকট্রোফাইলটা এখানেও অ্যাটাক করতে পারে,
আবার এখানেও অ্যাটাক করতে পারে। অর্থো অ্যান্ড প্যারা, সেই জন্য এই ফেনোমেননটাকে বলা হয় অর্থো প্যারা ডিরেক্টিভ। ডিরেক্টিভ কেন বলছে? কারণ এ ইলেকট্রোফাইলটাকে ডিরেক্ট করছে যে কোন দিকে ও যাবে, অর্থো পজিশনের দিকে যাবে না প্যারা পজিশনের দিকে যাবে। এটা গেলে অ্যাক্টিভেটিং গ্রুপ। এবার হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপের এক্সাম্পল কী কী এবং সেটা কীভাবে হচ্ছে, অর্থো প্যারা ডিরেক্টিভই কেন হচ্ছে সেটা তো আমি আসছি। তো অ্যাক্টিভেটিং গ্রুপের এক্সাম্পল হচ্ছে, খুব কমন এক্সাম্পল, সেটা হচ্ছে NH2। নাইট্রোজেন আমাদের লোন পেয়ার থাকে, আমরা সবাই জানি। তারপর একটা কমন এক্সাম্পল OCH3, এগুলো হচ্ছে খুব স্ট্রং অ্যাক্টিভেটিং গ্রুপ। তারপরে মডারেটের মধ্যে NHCOCH3, এটাও একটা অ্যাক্টিভেটিং গ্রুপের এক্সাম্পল। এছাড়াও CH3 নর্মাল, যেটাকে মিথাইল বলা হয়, এটাও এই অ্যাক্টিভেটিং গ্রুপের এক্সাম্পলের মধ্যে পড়ে। এছাড়াও আমরা বলতে পারি OH হাইড্রক্সিল গ্রুপ, এটাও অ্যাক্টিভেটিং গ্রুপ। তো এইগুলো হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপের এক্সাম্পল। এবার প্রশ্ন হলো, অ্যাক্টিভেটিং গ্রুপ থাকা অবস্থায় যখন সেই পার্টিকুলার স্ট্রাকচারটা ইলেকট্রোলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করছে তখন সেটা অর্থো প্যারা ডিরেক্টিভ হচ্ছে। এবার হচ্ছে কেন, সেই হচ্ছে কারণটা আমি ডিসকাস করবো অ্যাকর্ডিং টু দ্য রেজোনেটিং স্ট্রাকচার। অ্যান্সারটা হবে রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে। তো এটা আমি ইরেজ করছি, তোমরা একটু নোট ডাউন করে নিও পজ করে করে। আর এটা যদি নোট লাগে আমি নোটটাও শেয়ার করে দেবো, আমার মেল আইডি দেওয়া আছে, দেখবে, সে মেলে মেল করবে, আমি মেল করে দেবো। এবার আসি রেজোনেটিং স্ট্রাকচারে। তো সাপোজ ধরো আমি যে এক্সাম্পলগুলো দিলাম অ্যাক্টিভেটিং গ্রুপের, ধরো বেঞ্জিনের মধ্যে NH2 গ্রুপ অ্যাটাচ আছে, যেটা এক্সাম্পল দিলাম একটা, যে অনেক কটা অ্যাক্টিভেটিং গ্রুপের এক্সাম্পল দিলাম, তার মধ্যে একটা এক্সাম্পল ছিল NH2 গ্রুপ অ্যাটাচ আছে। তো এর যদি রেজোনেটিং স্ট্রাকচার দেখি আমরা, তো কী হবে? নাইট্রোজেনের মতো অবশ্যই লোন পেয়ার আছে। তাহলে প্রথম স্টেপটাই হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচারের মূল স্টেপ। এইটা যদি ভুল করি আমরা, পুরো রেজোনেটিং স্ট্রাকচারটা ঘেঁটে যাবে। তো প্রথম স্টেপে কী হবে, এই যে লোন পেয়ারটা আছে এ মুভ করবে বন্ডের দিকে, প্যারালালি এখানে যে ডাবল বন্ড আছে এ মুভ করবে এখানে। এটা হলো ফার্স্ট স্টেপ। তাহলে এখানকার যে লোন পেয়ার এ যদি এখানে মুভ করে, এখানে সিঙ্গেল বন্ড ছিল, আমরা জানি যে একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে, একটা বন্ড দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়। তাহলে এ গিয়ে এখানে যে সিঙ্গেল বন্ড ছিল এখানে ডাবল বন্ড ক্রিয়েট করবে। তাহলে হবে কি স্ট্রাকচারটা, এখানে হবে ডবল বন্ড NH2। আর এখান থেকে যেহেতু লোন পেয়ার এখানে গেছে, তাহলে এখানে ভ্যাকেন্ট ক্রিয়েট হলো, তাহলে এর মাথায় কী চার্জ হবে? পজিটিভ, ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে। আর এখানে যে বন্ডটা ছিল এই বন্ড চলে যাচ্ছে এখানে অর্থো পজিশনে। তাহলে এ যদি এখানে চলে যায়, একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে, তার মানে ইলেকট্রন যাচ্ছে, তার মানে কি এখানে ইলেকট্রন রিচ হচ্ছে জায়গাটা, সেই জন্য এখানে নেগেটিভ চার্জ। এখানে প্যারালালি বন্ড যেমন ছিল সেরকমই থাকবে। নেক্সট স্টেপে আবার এটা মুভ করবে, এখানে যে মাইনাস সাইনটা আমি দিয়েছি, মানে দুটো ইলেকট্রন আছে, মাইনাস সাইন মানে এখানে দুটো ইলেকট্রন আছে, তাহলে এই মাইনাস সাইনটা আবার এখানে আসবে, দিয়ে বন্ড বানাবে। এখানকার আবার বন্ড চলে যাবে এখানে এই পজিশনে। তাহলে এখানে চলে যাওয়া মানে এখানে কী চার্জ হবে? একইভাবে মাইনাস চার্জ হবে, এখানে বন্ড ক্রিয়েট হবে, এখানে প্লাস যেমন ছিল। নেক্সট স্টেপ একইভাবে এই মাইনাস চার্জ আবার এখানে গিয়ে যাবে, এখানে বন্ড বানাবে। এখানকার যে ডাবল বন্ড ছিল এগিয়ে এখানে আবার নেগেটিভ চার্জ ক্রিয়েট করবে। তাহলে এ চলে গেল এখানে, তাহলে এখানে ডাবল বন্ড, এখানে তো বন্ড ছিলই আগে থেকে, যেমন ছিল সেরকমই থাকবে। এবার হচ্ছে লাস্ট স্টেপে কী হবে? আবার আগের স্টেটে যেমন ছিল সেরকমই রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, দিয়ে রেজোনেন্স স্টেবিলাইজ হবে। তার মানে কি, এই যে নেগেটিভ চার্জ এ গিয়ে আবার এখানে বন্ড বানাবে, এখানে যে ডাবল বন্ড ছিল এ আবার আগের জায়গায় ফিরে যাবে, এই লোন পেয়ার হিসাবে থাকবে। তাহলে হয়ে গেল কি, এখানে থেকে এখানে বন্ডটা শিফট হচ্ছে, তার মানে এখানে সিঙ্গেল বন্ড আবার হলো NH2, আর এই বন্ডটা আবার এখানে গেল, তার মানে নাইট্রোজেনের মাথায় প্রথম স্টেপে যে লোন পেয়ার ছিল সেই লোন পেয়ারটা আবার ফিরে এলো, আর এখানকার যে নেগেটিভ চার্জ সেইখানে গিয়ে বন্ড বানালো, তার মানে আগের জায়গায় ফিরে গেল। এবার এটা করার কারণটা কি? করার কারণটা হচ্ছে সিম্পল, আমি আগের যেটা বললাম, আগের ইরেজ করার আগে এটাকে এরকম করে নাম্বারিং দিয়ে দেবে, রেজোনেন্স যখন করবে সবসময় নাম্বারিং করবে। তো এটা করার কারণ হলো, আমি বলছিলাম যে যদি অ্যাক্টিভেটিং গ্রুপ থাকে, তাহলে অ্যাক্টিভেটিং গ্রুপ থাকা যদি কোনো রেজোনেটিক কোনো বেঞ্জিন স্ট্রাকচার যখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে তখন সেটা অর্থো প্যারা ডিরেক্টিভ হবে। এইবার তুমি অ্যান্সারটা পাবে। NH2 কিন্তু একটা অ্যাক্টিভেটিং গ্রুপ, এই যে NH2 একই গ্রুপ, অ্যাক্টিভেটিং গ্রুপ। তাহলে অ্যাক্টিভেটিং গ্রুপ হওয়া মানে কি, সে ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে বেঞ্জিন রিংয়ের মধ্যে। তুমি যদি ভালো করে দেখো যে 2 নম্বর স্ট্রাকচার, 3 নম্বর স্ট্রাকচার আর 4 নম্বর স্ট্রাকচার,
এই 2, 3, 4 এই তিনটে স্ট্রাকচারের অর্থো পজিশন, প্যারা পজিশন, ভালো করে দেখো, অর্থো পজিশন, প্যারা পজিশন, এই দুটো পজিশন, এটাও হচ্ছে অর্থ পজিশন, প্যারালাল, এটা যেমন অর্থ পজিশন, এটাও অর্থ পজিশনে দেখো মাইনাস সাইন আছে, প্যারা পজিশনেও মাইনাস সাইন আছে। তার মানে কি, অর্থ আর প্যারা পজিশনে আমি যদি ভালো করে দেখি, অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের ডেন্সিটি তুলনামূলক বেশি বাকি পজিশনের থেকে, মানে মেটা পজিশনের থেকে। কারণ নেগেটিভ চার্জ থাকা মানে কি, সেখানে ইলেকট্রন ডেন্স। তাহলে অর্থ আর প্যারা পজিশন এই দুটো পজিশনে ইলেকট্রন ডেন্সিটি কম্পারেটিভলি বেশি মেটার থেকে। তাহলে এই পার্টিকুলার, এটা অ্যানিলিনের স্ট্রাকচার, এটাকে অ্যানিলিন বলা হয়। তো অ্যানিলিন যদি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে, তাহলে ইলেকট্রোফাইল কোথায় গিয়ে অ্যাটাক করবে? অবশ্যই অর্থ আর প্যারা পজিশনে। তার কারণ অর্থ আর প্যারা পজিশনে আমি দেখতে পাচ্ছি রেজোনেটিং স্ট্রাকচারে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি কিন্তু বেশি। কারণ এনএক্সট হচ্ছে একটা অ্যাক্টিভেটিং গ্রুপ, সেই ইলেকট্রন বেঞ্জিনকে দিচ্ছে, এবং যদি রেজোনেটিং স্ট্রাকচার দেখছি আমরা, তো অর্থ আর প্যারা পজিশনে আমাদের ইলেকট্রনের সংখ্যা বেশি। তাহলে ইলেকট্রোফাইল যখন অ্যাটাক করবে, অর্থ পজিশনে করবে আর প্যারা পজিশনে করবে, অ্যাক্টিভেটিং গ্রুপ যদি সেটা হয়। ডিঅ্যাক্টিভেটিং গ্রুপের ক্ষেত্রে কিন্তু না, অ্যাক্টিভেটিং গ্রুপের ক্ষেত্রে। তাহলে আমি বলতে পারি এই অ্যানিলিন যখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে, ই প্লাস, এটাকে ইলেকট্রোফাইল হিসেবে ডিনোট করছি, যখন অ্যাটাক করবে, তখন দুটো প্রবাবিলিটি হবে এখানে। একটা হলো সেটা অ্যাটাক করতে পারে এখানে, আর একটা করতে পারে প্যারা পজিশনে। সেই কারণে বলা হয় অ্যাক্টিভেটিং গ্রুপ যদি থাকে, সেটাকে বলা হয় অর্থো প্যারা ডিরেক্টিভ এফেক্ট দেবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে, অর্থো প্যারা ডিরেক্টিভ। আর এই ওভারঅল প্রসেসটাকে বলা হয় ডিরেক্টিভ ইনফ্লুয়েন্স, ডিরেক্টিভ ইনফ্লুয়েন্স। এই হলো অ্যাক্টিভেটিং গ্রুপের ক্ষেত্রে গল্প। এবার ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কী করবে? ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ মানে ঠিক তার উল্টোটা, সেই ইলেকট্রনগুলোকে নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করবে। এ যেমন বেঞ্জিনকে দিচ্ছিল, এ বেঞ্জিন থেকে নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে, সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, ঠিক তার উল্টোটা। তাহলে এক্ষেত্রে কী হবে? এবার হলো এই জায়গাতে আসি। আগেরটার মতোই আমি যখন অ্যাক্টিভেটিং গ্রুপকে এ দিয়ে ডিনোট করেছি, তাহলে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপকে আমি কী দিয়ে ডিনোট করবো? ডি, প্রথমেই বলেছিলাম। তো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ যদি থাকে, সেক্ষেত্রে কী করবে? এই ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ নিজেদের দিকে ইলেকট্রনকে নিয়ে নেবে বেঞ্জিন থেকে। অ্যাক্টিভেটিং গ্রুপ যেমন গ্রুপ থেকে বেঞ্জিনের দিকে যাচ্ছিল, এটা বেঞ্জিন থেকে গ্রুপের দিকে যাবে ইলেকট্রনস। কেন যাবে? তার কারণ হচ্ছে মাইনাস আই এফেক্টের জন্য। শুধু মাইনাস আই এফেক্ট সেখানে হয় না, সেখানে হাইপার কনজুগেটিভ এফেক্টও হয়, মাইনাস এইচ এফেক্ট, এটার জন্য হতে পারে। তো এই এফেক্টের জন্য কিন্তু ইলেকট্রন বেঞ্জিন থেকে নিজেদের দিকে মুভ করবে। এবার প্রশ্ন হলো, এই পার্টিকুলার ডিঅ্যাক্টিভিটি গ্রুপ যখন থাকবে, তখন যদি ইলেকট্রোফাইল অ্যাটাক করে, তখন কি প্রবাবিলিটি? তখন দেখা যায় শুধুমাত্র মেটা ডিরেক্টিভ প্রোডাক্টই দেয়। আগেরটা যেমন হচ্ছিল অর্থো প্যারা অ্যাক্টিভিটিং গ্রুপের ক্ষেত্রে, তেমনি এটার ক্ষেত্রে হচ্ছে মেটা ডিরেক্টিভ গ্রুপ। তার মানে মেটা পজিশনে ইলেকট্রোফাইল থাকবে, মেটা ডিরেক্টিভ। তার মানে অ্যাক্টিভিটিং গ্রুপ যখন থাকবে অর্থো প্যারা ডিরেক্টিভ, ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ যখন থাকবে মেটা ডিরেক্টিভ। এবার হচ্ছে এর এক্সাম্পল, ডিঅ্যাক্টিভিটিং গ্রুপের কী কী এক্সাম্পল? ডিঅ্যাক্টিভিটিং গ্রুপের মেন এক্সাম্পল হচ্ছে NO2 নাইট্রো গ্রুপ, COOH একটা খুব মডারেট ডিঅ্যাক্টিভিটিং গ্রুপের মধ্যে পড়ে, COCl, CONH2, এইগুলো হচ্ছে সবই ডিঅ্যাক্টিভিটিং গ্রুপের মধ্যে পড়ে। এছাড়াও বিভিন্ন হ্যালোজেন যে গ্রুপগুলো আছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো খুব উইক, কিন্তু ডিঅ্যাক্টিভিটিং গ্রুপের মধ্যে এগুলো এক্সাম্পলের মধ্যে পড়ে। এবার আগেরটার ক্ষেত্রে যেমন বললাম যে অর্থো প্যারা ডিরেক্টিভ কেন হচ্ছে সেটা আমরা রেজোনেন্স থেকে জানতে পারছি, তো মেটা ডিরেক্টিভ যখন আমি বলছি সেটা কেন হচ্ছে সেটাও আমরা রেজোনেন্স থেকেই জানতে পারবো। তো এইবার হচ্ছে সেই জায়গায় আসি যে রেজোনেটিং স্ট্রাকচার একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। যখন পরীক্ষায় কোশ্চেনটা দেবে 5 মার্কস বা 10 মার্কস যাই দিক, তখন প্রথমে অ্যাক্টিভিটিং গ্রুপ ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ কি জিনিসটা লিখতে হবে, এক্সাম্পল দিতে হবে, এবং অ্যাক্টিভিটিং গ্রুপের সাথে একটা এক্সাম্পল দিতে হবে। যেমন এটার ক্ষেত্রে অ্যানিলিন দিয়ে বোঝালাম, তেমনি এটার ক্ষেত্রে ডিঅ্যাক্টিভিটিং গ্রুপের ক্ষেত্রে আমি যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা দিয়ে বলতে পারো সবাই। NO2 আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম। তো NO2টাকে যখন আমি লিখি রেজোনেটিং স্ট্রাকচারে, তখন এইভাবে লেখা হয় N ডাবল বন্ড O, আর এইটা টুয়ার্ডস দ্য অক্সিজেন মুভ করবে ইলেকট্রনস, নাইট্রোজেন থেকে অক্সিজেনের দিকে, এজন্য ভুললাম। তাহলে প্রথম স্টেপে রেজোনেটিং স্ট্রাকচারের প্রথম স্টেপে কি হবে? এই যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের একটা বন্ড অক্সিজেনের মাথায় শিফট করবে, এবং এখানে যে বন্ডটা ছিল এ চলে আসবে কোথায়? এখানে। এটা গেল ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপটা যেন ভুল না হয়।
পরবর্তী স্টেপে কি হবে, এখানে তাহলে কি হয়ে গেল, এই বন্ড এখানে চলে গেল, তার মানে কি এখানে ডাবল বন্ড হলো, আর এখানে কি ক্রিয়েট হবে, সিঙ্গেল বন্ড, এবং অক্সিজেনের মধ্যে কি চার্জ, নেগেটিভ চার্জ। আবার একইভাবে এখান থেকে যেহেতু ইলেকট্রন এখানে মুভ করে গেছে, তার মানে কি এখানে কি চার্জ হলো, পজিটিভ, ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, হয়ে গেল। এরপরের স্টেপে এই যে ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ড শিফট করবো কোথায়, এখানে, ভ্যাকেন্সিটাকে ফিল আপ করার জন্য। তাহলে এ যখন এখানে চলে গেল, তার মানে এখানে কি হবে, ডাবল বন্ড ক্রিয়েট হলো। আর এখান থেকে এখানে চলে যাওয়া মানে কি, এখানে কি চার্জ হবে, এখানটা ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, তাহলে এখানে কি চার্জ, পজিটিভ চার্জ। এই যেমন ছিল সেরকমই থাকবে। এরপরের স্টেপে এখানে যে ডাবল বন্ড, সে গিয়ে এখানে ফিল আপ করার চেষ্টা করবে। তার মানে এখানে ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, তাহলে এখানে পজিটিভ চার্জ। এবার হচ্ছে লাস্ট স্টেপ। লাস্ট স্টেপে কি হবে, এখানে যে নেগেটিভ চার্জ ছিল, আগের অবস্থা ফিরে আসার চেষ্টা করবে, ডাবল বন্ড ক্রিয়েট করবে। আর এখানে যে ডাবল বন্ডটা ছিল, এ চলে আসবে কোথায়, এখানে। তাহলে আমরা যদি দেখি ভালো করে ওভারঅল যে রেজোনেটিক স্ট্রাকচার, অবশ্যই এখানে নাম্বারিং আবার আপনার মতোই হবে প্রতিটার। যেহেতু আমি বলছি যে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ যদি থাকে, মেটা ডিরেক্টিভ গ্রুপ হয়। তো মেটা ডিরেক্টিভ কেন, ভালো করে যদি দেখো, এই 5টা রেজোনেটিক স্ট্রাকচারের মধ্যে 2 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার, এই 2, 3, 5 অর্থ আর প্যারা পজিশন কিন্তু ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। অর্থ আর প্যারা কেন, কি পজিটিভ চার্জ অর্থ পজিশন, এখানে আবার প্যারা পজিশনে পজিটিভ চার্জ, এখানে আবার অর্থ পজিশনে পজিটিভ চার্জ। তাহলে কম্পেয়ার টু দা অর্থ প্যারা, কোথায় বেশি ইলেকট্রন আছে, মেটা পজিশনে। মেটা পজিশন কিন্তু চার্জলেস, এখানে এখানে শুধুমাত্র অর্থ প্যারাতে পজিটিভ চার্জ আছে। আগেরটা ক্ষেত্রে কি ছিল, অর্থ প্যারাতে নেগেটিভ চার্জ, তখন ইলেকট্রন বেশি ছিল, মেটা নর্মাল ছিল। এটার ক্ষেত্রে অর্থ প্যারা পজিশনে কি আছে, পজিটিভ চার্জ, মেটা কিন্তু নর্মাল। তার মানে ইলেকট্রন, ইলেকট্রোফাইল যখন আসবে, ইলেকট্রন পাবে কোথা থেকে, অর্থ প্যারা থেকে পাবে, পাবে না, মেটা থেকে পাবে। সেই কারণে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ যখন থাকে, তার মানে এই যে NO2 গ্রুপ, নাইট্রোবেনজিন, এই নাইট্রোবেনজিন যখন ইলেকট্রোলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে, তখন ইলেকট্রোফাইল কোথায় গিয়ে অ্যাটাক করার চেষ্টা করবে, মেটা পজিশন। কারণ ওখান থেকে ও বেশি ইলেকট্রন পাবে। ইলেকট্রোফাইল কোথায় যাবে, যেখানে বেশি ইলেকট্রন পাবে সেখানেই যাবে। সেই জন্য ডিঅ্যাক্টিভিটি গ্রুপ থাকা মানে সেটা হচ্ছে মেটা ডিরেক্টিভ। এই হলো ব্যাপার, আর কিছু না। তাহলে এই পুরো ওভারঅল আমি যেটা বললাম, সেখান থেকে কি কি ওভারভিউ হলো, সেটা হলো অ্যাক্টিভেটিং গ্রুপ বেনজিন রিং এর দিকে ইলেকট্রন দেয়, এবং সেটা দেওয়ার জন্য কিভাবে দেয়, এটা ক্ষেত্রে যেমন আমি বললাম মাইনাস আই এফেক্ট, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, অ্যাক্টিভেটিং গ্রুপ দিলে কি এফেক্ট দেবে, প্লাস আই এফেক্ট এবং প্লাস এইচ এফেক্ট, মানে প্লাস পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট এবং পজিটিভ হাইপার কনজুগেটিভ এফেক্ট। এই হলো ব্যাপার। এবং সেই অ্যাক্টিভেটিং গ্রুপ যখন ইলেকট্রোলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে, সেটা কি এফেক্ট দেবে, অর্থো প্যারা ডিরেক্টিভ গ্রুপ দেবে। অর্থ গ্রুপ প্রোডাক্ট হতে পারে, সেটা প্যারা প্রোডাক্ট হতে পারে, মেটা কিন্তু হবে না যখন অ্যাক্টিভেটিং গ্রুপ থাকবে। কারণটা রেজোনেটিক স্ট্রাকচার, অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন বেশি থাকে অ্যাক্টিভেটিং গ্রুপের ক্ষেত্রে। আর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপের ক্ষেত্রে তখন কি উল্টোটা, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কি করবে, বেনজিন থেকে ইলেকট্রনকে নিচের দিকে নিয়ে নেবে এবং বেনজিনের মধ্যে ইলেকট্রনের ডেনসিটিটাকে কমানোর চেষ্টা করবে। কিভাবে করবে, মাইনাস আই আর হচ্ছে মাইনাস এইচ এফেক্ট। এখানে কি আমি দেখতে পাচ্ছি যে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ যখন থাকবে, তখন মেটা ডিরেক্টিভ গ্রুপ দেবে। তার কারণটা কি, কারণ আমি যদি রেজোনেটিক স্ট্রাকচার দেখি, তাহলে দেখবো যে অর্থ আর প্যারা পজিশন ইলেকট্রনের যে পরিমাণ, সেটা কিন্তু ডেফিসিয়েন্সি আছে। মেটা পজিশনে কিন্তু সেরকম ডেফিসিয়েন্সি নেই। সেই জন্য ইলেকট্রোফাইল যখন ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ যখন থাকবে, তখন যেখানে যদি অ্যাটাক করে ইলেকট্রোফাইল, তখন সেটা মেটা ডিরেক্টিভ এফেক্টই দেবে। এবং এই প্রসেসটাকে কি বললাম, এই প্রসেসটাকে বলে ডিরেক্টিভ ইনফ্লুয়েন্স। ডিরেক্টিভ ইনফ্লুয়েন্স। তো এই পুরো ওভারঅলটা যদি কোনো তোমাদের নোটের দরকার হয়, যদি আরো বোঝার যদি প্রবলেম হয়, কমেন্ট করবে এবং আমাকে মেলের মাধ্যমে সেই নোটটাকে চাওয়ার জন্য বলবে, আমি পাঠিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, যদি ভিডিওটা খারাপ লাগে ডিসলাইক করবে। এন্ড করলাম।